সম্প্রতি বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ক্যাডেটদের উন্নত প্রশিক্ষণের ধোঁয়া তুলে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি নতুন প্রশিক্ষণ ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। ব্যাটালিয়নের 4টি কোম্পানির নতুন নামকরণ করা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নাম অনুসারে। নাম্বার 1 আবু বকর কোম্পানি, নাম্বার 2 উমর কোম্পানি, নাম্বার 3 উসমান কোম্পানি, নাম্বার 4 আলী কোম্পানি। দীর্ঘকাল ধরে বিএমএ অর্থাৎ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শুধুমাত্র প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে ক্যাডেটদের প্রশিক্ষণ দেওয়া হতো, যার কোম্পানিগুলোর নাম রাখা হয়েছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের বীর শ্রেষ্ঠদের নামে: জাহাঙ্গীর, রৌফ, হামিদ, নূর মোহাম্মদ এবং মোস্তফা কোম্পানি। দেশে এখন সশস্ত্র বাহিনীর মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে জামাত শিবিরের সুবিধার জন্য আলাদা একটি মুজাহিদ বাহিনী গঠিত হয়ে গেল। এই দেশটাকে মাটির সাথে মিশিয়ে দিতে জামাত ওয়াকার তাদের সর্বোচ্চটা করে যাচ্ছে। আরো একবার নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য জনাব ওয়াকার সাহেব, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটা উন্নয়নশীল দেশ যেখানে কোটি কোটি মানুষ প্রতিদিন মাথার ঘাম পায়ে ফেলে রাষ্ট্রকে ট্যাক্স দেয়, যেখানে একটু ভালো চিকিৎসা কিংবা মানসম্মত শিক্ষার জন্য সাধারণ মানুষকে হাহাকার করতে হয়, সেই দেশের বাজেটের একটি সিংহভাগ প্রতি বছর চলে যায় সামরিক খাতের পেছনে। 24-এর 5 আগস্ট পরবর্তী স্বাধীন বাংলাদেশের মানুষের মনে তীব্র ক্ষোভ, হতাশা এবং অসংখ্য প্রশ্ন দানা বেঁধেছে। বাংলাদেশের মতো রাষ্ট্রে সেনাবাহিনীর আসলে কাজটা কি? স্বাধীনতার পর গত 5 দশকে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে তাদের লড়াইটা আসলে কি ছিল? তারা কোন লড়াইটা করেছে? রাষ্ট্রের টাকায়, জনগণের রক্ত জল করা পয়সায় এদের রাজকীয় স্টাইলে খাইয়ে পরিয়ে রাখার প্রয়োজনটা আসলে কি? যে সেনাবাহিনীকে ভাবা হয়েছিল দেশের সার্বভৌমত্বের প্রতীক, তারা কেন বারবার সামরিক কু করে জনগণের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে? কেন সেনানিবাসগুলো দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটি আলাদা প্রাদেশিক বিলাসবহুল রাষ্ট্রে পরিণত হয়েছে? সব থেকে বড় প্রশ্ন, বিশাল এক সামরিক বাহিনী এবং গোয়েন্দা নজরদারির পরেও কেন দেশের মাটিতে উগ্রবাদী গোষ্ঠীর আস্ফালন দেখতে হচ্ছে? এই কঠিন প্রশ্নগুলোর উত্তর বাংলাদেশের মানুষের জানা প্রয়োজন। 1971 সালে বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়েছিল পাকিস্তানি সামরিক জান্তাদের শোষণ এবং বুটের তলা থেকে মুক্তির তীব্র আকাঙ্ক্ষা নিয়ে। বাঙালি জাতি স্বপ্ন দেখেছিল একটি বেসামরিক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক রাষ্ট্রের, যেখানে সেনাবাহিনী থাকবে পুরোপুরি ব্যারাকে এবং কাজ করবে নির্বাচিত বেসামরিক সরকারের অধীনস্থ হয়ে। কিন্তু স্বাধীনতার পর বাস্তবতা বদলে গিয়েছে দ্রুত। পাকিস্তান সেনাবাহিনী যেভাবে রাষ্ট্রকে গ্রাস করার মনস্তত্ত্ব ধারণ করত, বাংলাদেশ সেনাবাহিনীর একাংশের মধ্যে সেই একই ক্ষমতার লোভ ভর করল। এই সামরিক শাসকরা কেবল ক্ষমতা দখল করে ক্ষান্ত হয়নি, তারা নিজেদের ক্ষমতাকে বৈধ করতে গিয়ে বাংলাদেশের রাজনীতির দীর্ঘমেয়াদী ক্ষতি করেছে। তারা পাকিস্তানি পারপাস সার্ভ করার মতো করে দেশের ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল রাজনৈতিক ধারাকে ধ্বংস করতে চেয়েছে এবং সক্ষম হয়েছে। ক্ষমতার সমীকরণে টিকে থাকতে তারা স্বাধীনতা বিরোধী শক্তি, যুদ্ধ অপরাধী, চরমপন্থী চক্রকে রাজনীতিতে পুনর্বাসিত করেছে। ফলস্বরূপ যে উগ্রবাদের বীজ তখন বোনা হয়েছিল, সেইটা আজ এই মুহূর্তে এক বিশাল মহীরুহে পরিণত হয়েছে। সাধারণ মানুষের মনে একটি প্রশ্ন সবচেয়ে বেশি আঘাত করে: সেনাবাহিনী কি দেশের সত্যি সত্যি রক্ষক, নাকি একটা বিশাল কর্পোরেট ব্যবসায়ী প্রতিষ্ঠান? বর্তমানে দেশের বড় বড় প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, 5 স্টার হোটেল, আবাসন প্রকল্প থেকে শুরু করে সাধারণ পণ্য সামগ্রী, এইসব কিছুর ব্যবসা এবং বড় বড় মেগা প্রজেক্টের ঠিকাদারি, লাইসেন্স সবকিছু সেনাবাহিনী নিয়ন্ত্রণ করছে। সামরিক গবেষকরা
এইটাকে বলে সেনা অর্থনীতি। যখন একটি রাষ্ট্রের সামরিক বাহিনী মুক্ত বাজার অর্থনীতিতে ব্যবসায়ী হিসেবে আবির্ভূত হয়, তখন বেসামরিক খাতের সুস্থ বিকাশ বাধাগ্রস্ত হয়। এর চেয়েও বড় বৈষম্য দেখা যায় জীবনযাত্রায়। সাধারণ নাগরিকেরা যখন তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত, তখন সেনানিবাসগুলোর ভেতরে গড়ে উঠেছে এক সম্পূর্ণ আলাদা জগৎ। সুউচ্চ দেওয়াল দিয়ে ঘেরা এই সেনানিবাসগুলো দেখলে মনে হয় এক একটা স্বায়ত্তশাসিত প্রাদেশিক রাষ্ট্র। সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় সেখানে চলে রাজকীয় এবং জমিদারি জীবনযাপন। বেসামরিক প্রশাসনের সমান্তরালে এই ধরনের উপনিবেশিক সুযোগ সুবিধা এবং ক্ষমতার প্রদর্শন সাধারণ মানুষের সাথে সেনাবাহিনীর একটা বিশাল মনস্তাত্ত্বিক এবং কাঠামোগত দূরত্ব তৈরি করে দিয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষার দোহাই দিয়ে যেই বাহিনীকে এত সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাদের উপস্থিতির পরেও কেন দেশে উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীরা প্রকাশ্যে আস্ফালন দেখায়? সার্বভৌম বাংলাদেশের বুকে যখন উগ্রপন্থী বা জঙ্গি গোষ্ঠীর প্রতীকী কলেমার পতাকা উত্তোলন করা হয়, তখন কেন তাদের বিরুদ্ধে কঠোর সামরিক কিংবা আইনি ব্যবস্থা নেওয়া হয় না? কেন কেন এই রহস্যজনক নীরবতা? প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠছে। নির্বাচিত সরকারকে উৎখাত করার পেছনে কিংবা দেশের ক্ষমতা কাঠামোকে অস্থিতিশীল করার পেছনে কি তবে এই জঙ্গি আন্দোলনগুলোকে পরোক্ষভাবে দূষণ করা হয়েছে? দেশকে কি তবে এক অন্ধকার জঙ্গিবাদে নিয়ন্ত্রণে সঁপে দেওয়ার চক্রান্ত চলছে? সেনাবাহিনীর এই ব্যর্থতা শুধুমাত্র আভ্যন্তরীণ নিরাপত্তার সুরক্ষায় নয়, এটা আন্তর্জাতিক এবং আঞ্চলিক ভূরাজনীতিতে একটা বিরাট বিপর্যয় ডেকে আনছে। বাংলাদেশের মাটিকে ব্যবহার করে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র ভারতের বিরুদ্ধে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই একের পর এক নাশকতামূলক আক্রমণের পরিকল্পনা করার সাহস পাচ্ছে শুধুমাত্র বাংলাদেশ সেনাবাহিনীর বিতর্কিত ভূমিকার কারণে। আন্তর্জাতিক গোয়েন্দা প্রতিবেদনগুলোতে বারবার উদ্বেগ প্রকাশ করে বলা হচ্ছে, লস্করি তৈয়বা, জৈশে মোহাম্মদ এবং মধ্যপ্রাচ্যের জঙ্গি গোষ্ঠী হামাসের মতো উগ্রবাদীরা বাংলাদেশে বসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যসমূহ, যেটাকে বলা হয় সেভেন সিস্টার্স, এই অঞ্চলগুলোতে জঙ্গি হামলার নীল নকশা এবং ছক প্রতিনিয়ত আঁকাচ্ছে। ঠিক এখানেই সাধারণ মানুষের সব থেকে বড় এবং যৌক্তিক প্রশ্ন, আমাদের বিশাল এই সেনাবাহিনী এবং তাদের কোটি কোটি টাকা বাজেটের গোয়েন্দা সংস্থাগুলো কি তবে ললিপপ চুষছে? যখন একটি পেশাদার বাহিনীর মূল ফোকাস সীমান্ত রক্ষা এবং সন্ত্রাস দমন থেকে সরে গিয়ে ক্ষমতার আলিন্দে ঘোরাঘুরি করে,